হ্যালো ফ্রেন্ডস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব এনসিইআরটি ইউনিট 3 চ্যাপ্টার 9-এর বায়োমলিকিউলস পোর্শনের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড। আগের দিন আমি কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করেছি। দেখো, এনসিইআরটিতে যে টপিকসগুলো আছে আগে তোমাদেরকে বলি। প্রোটিনে যে অংশগুলো তোমাদেরকে মেনলি এনসিইআরটিতে যে অংশগুলো আছে সেটা প্রথমে বলবো। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে টাইপস, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের গঠন সম্পর্কে আমরা দেখব এবং অ্যামাইনো অ্যাসিড কত রকমের হয়, জুইটার আয়ন কাকে বলে, আইসোইলেকট্রিক পয়েন্ট কাকে বলে এবং পেপটাইড বন্ড। তার সঙ্গে সঙ্গে দেখো আরও যে পোর্শন আছে সেটা হচ্ছে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। কোনো একটা পার্টিকুলার প্রোটিন প্রধানত 4টে লেভেলে থাকতে পারে। পার্টিকুলার প্রোটিন বলতে ডিফারেন্ট টাইপের প্রোটিন প্রধানত 4টে লেভেলে থাকে। তার স্ট্রাকচার যদি আমরা অ্যানালাইসিস করি, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার এবং টার্সিয়ারি স্ট্রাকচার, স্টেপ বাই স্টেপ এই সমস্ত স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তবে কোনো প্রোটিন এর একদম প্রাইমারি যে লেভেল, তো সেটাই হলো পলিপেপটাইড চেন, এবং এই পলিপেপটাইড চেন ফোল্ডেড হয়ে যে স্ট্রাকচার তৈরি করে, তো সেটাই হলো টার্সিয়ারি স্ট্রাকচার। যেমন আমরা যদি কোনো প্রোটিন দেখি, যেমন ধরা যাক এনজাইম, তোমরা জানো যে এনজাইম একটা গুরুত্বপূর্ণ প্রোটিন। সমস্ত এনজাইমই কিন্তু প্রোটিন, কেবলমাত্র রাইবোজাইম তার ব্যতিক্রম। রাইবোজাইম আরএনএ কিন্তু তবুও সেটা এনজাইম হিসেবে কাজ করে। বিজ্ঞানী টমাস কেক এটা আবিষ্কার করেছিলেন। তো যাই হোক, এনজাইম প্রধানত আমাদের দেহের বিভিন্ন মেটাবলিক রিয়াকশনকে কন্ট্রোল করে। এনজাইম কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মে থাকে। তাহলে ম্যাক্সিমাম প্রোটিনের যেটা ফাংশনাল যে ফর্ম, তো সেটাই হলো টার্সিয়ারি স্ট্রাকচার। তো তোমাদেরকে বুঝতে হবে যে এই টার্সিয়ারি স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, এগুলোই প্রধানত মেন অংশ। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো যে হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিনও কিন্তু এক রকমের প্রোটিন। এবং হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেন থাকে, দুটো আলফা চেন, তাহলে এই দুটো হচ্ছে আলফা চেন, এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো চেন থাকে, তো সেটাই হচ্ছে বিটা চেন। তাহলে এই হিমোগ্লোবিন প্রোটিন প্রকৃতপক্ষে কোন লেভেলে থাকে, অর্থাৎ তার যে স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচার প্রধানত কোন লেভেলে হবে, সেটা প্রাইমারি হবে নাকি সেকেন্ডারি নাকি টার্সিয়ারি নাকি কোয়াটারনারি, তো এই অংশগুলোই প্রধানত আমাদেরকে ফোকাস করতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখো, হিমোগ্লোবিনে প্রধানত 4টে পলিপেপটাইড চেন থাকে, এবং এই পলিপেপটাইড চেনগুলো এইভাবে ফোল্ডেড হয়, এবং এই টাইপের যে ফোল্ডিং, তো এটাই হচ্ছে আলফা হেলিক্স। তাহলে এটাই হচ্ছে আলফা হেলিক্স, এবং আলফা হেলিক্যাল এই সমস্ত পলিপেপটাইড চেনগুলো, 4টে আলফা হেলিক্স পলিপেপটাইড চেন, এই 4টে পলিপেপটাইড চেন মিলেই কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে, অর্থাৎ একটা ফাংশনাল প্রোটিন তৈরি করে। আমি যেটা বলতে চাইছিলাম যে পলিপেপটাইড চেন জেনারেলি নন ফাংশনাল হয়, সেগুলো প্রধানত ফোল্ডেড হয়ে ফাংশনাল প্রোটিন তৈরি করে। কিন্তু ঘটনা হচ্ছে, সমস্ত প্রোটিনের যে বেসিক বিল্ডিং ব্লক, তো সেটাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড। প্রথমেই আগে বলি যে অ্যামাইনো অ্যাসিডটা কি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিডের আগে প্রথমে স্ট্রাকচার আমরা দেখে নিই। দেখো, অ্যামাইনো অ্যাসিড প্রধানত একটা অর্গ্যানিক কম্পাউন্ড বা একটা জৈব যৌগ, যার মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিডিক গ্রুপ হিসাবে COOH গ্রুপ থাকবে। তোমরা জানো যে কোনো অ্যাসিডের মধ্যে প্রধানত COOH গ্রুপ থাকে। তাহলে যদি অ্যামাইনো অ্যাসিড যদি আমরা দেখি, সমস্ত অ্যামাইনো অ্যাসিডের যে বেসিক স্ট্রাকচার হবে সেটা একদম সিমিলার হবে। তাহলে এক্ষেত্রে COOH গ্রুপ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো গ্রুপ থাকবে। এর সঙ্গে সঙ্গে সমস্ত অ্যামাইনো অ্যাসিডে আমরা হাইড্রোজেন গ্রুপ দেখতে পাবো, এবং তার সাথে সাথে আরও একটা গ্রুপ দেখতে পাবো, তো সেই গ্রুপটাই হলো R গ্রুপ। দেখো, ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিডে প্রধানত এই ডিফারেন্ট রকমের R গ্রুপ থাকে। তো অ্যামাইনো অ্যাসিডের এই স্ট্রাকচার প্রধানত সাবস্টিটিউটেড মিথেন, তো মিথেনের যেমন স্ট্রাকচার হয়, যেমন মিথেনে আমরা জানি যে মিথেনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে CH4, তার মানে একটা কার্বন আছে এবং তার সঙ্গে সঙ্গে 4টে হাইড্রোজেন লেগে থাকে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার অনেকটা মিথেনের স্ট্রাকচারের মতো, এবং সেই জন্যই দেখবে যে এনসিইআরটিতে এটা মেনশন করা আছে, অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার আছে এটা সাবস্টিটিউট অফ মিথেন। তো এই জায়গাতে যেটা বলছিলাম যে এই যে R গ্রুপ আছে, এই R গ্রুপ প্রধানত ডিফারেন্ট হয়। সুতরাং R গ্রুপ প্রধানত ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড এটা ডিফারেন্ট হয়, এবং অন দ্য বেসিস অফ R গ্রুপ অ্যামাইনো অ্যাসিডকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রধানত একটি প্রোটিন তৈরি করতে গেলে, অর্থাৎ কোনো অর্গানিজমে প্রোটিন প্রধানত অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, এবং প্রধানত 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আমরা সেলের মধ্যে দেখতে পাই, অর্থাৎ 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রধানত প্রোটিন তৈরি করতে ইউজ হয়। এবার দেখো, সব থেকে সিম্পলেস্ট যে অ্যামাইনো অ্যাসিড আছে, তো সেটাই হলো গ্লাইসিন। তো গ্লাইসিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, R গ্রুপে প্রধানত হাইড্রোজেন থাকে। তাহলে গ্লাইসিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখো গ্লাইসিনে প্রধানত এক্ষেত্রে আমরা একটি COOH গ্রুপ দেখব, যেহেতু গ্লাইসিন একটা সিম্পল অ্যামাইনো অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে এদিকে অ্যামাইনো গ্রুপ থাকবে, এবং তার সাথে সাথে গ্লাইসিনে এখানে হাইড্রোজেন থাকবে, এবং এর সাথে সাথে এই যে R গ্রুপ হিসেবে যেটা থাকবে, তো সেটাই হচ্ছে H থাকবে, রাইট। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড, তো এটাই হলো গ্লাইসিন। সুতরাং দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, সব থেকে সিম্পলেস্ট যে অ্যামাইনো অ্যাসিড হবে, তো সেটাই হলো গ্লাইসিন। এবং এক্ষেত্রে দেখো, এই যে কার্বন আছে
অ্যামাইনো অ্যাসিডে এই যে কার্বন থাকে, তো সেই কার্বনকেই আমরা প্রধানত বলবো আলফা কার্বন। আচ্ছা, আরও একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হয়। তো এক্ষেত্রে দেখো, সমস্ত অ্যামাইনো অ্যাসিডে কিন্তু আমরা কি দেখলাম, সমস্ত অ্যামাইনো অ্যাসিডে আমরা দেখলাম যে COOH গ্রুপ হিসাবে অ্যাসিড গ্রুপ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো গ্রুপ থাকবে, এবং এইদিকে যেটা থাকবে তো সেটাই হচ্ছে হাইড্রোজেন। এবং এক্ষেত্রে ধরে নাও আর গ্রুপ হিসাবে যেটা আছে তো সেটা হচ্ছে মিথাইল গ্রুপ আছে। সুতরাং এই যে অ্যামাইনো অ্যাসিড, তো এই অ্যামাইনো অ্যাসিডকেই আমরা বলবো অ্যালানিন। তাহলে এটা কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিড। অ্যালানিন ইজ এ ওয়ান টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড যার আর গ্রুপ কিন্তু মিথাইল গ্রুপ হয়। এর সাথে সাথে আরও একটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা দেখি, ধরা যাক এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড। সুতরাং সমস্ত অ্যামাইনো অ্যাসিডে আমরা দেখব যে এইচ গ্রুপ থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো গ্রুপ থাকবে, এক্ষেত্রে COOH গ্রুপ থাকবে। এবং এর সাথে সাথে দেখো এই জায়গাতে আমরা যদি এরকম টাইপের গ্রুপ দেখি, CH2OH গ্রুপ যদি আমরা দেখি, তাহলে এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেরিন। সুতরাং দিস অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড সেরিন। তো এখানে তাহলে আর গ্রুপ হিসাবে যেটা থাকে তো সেটাই হচ্ছে মিথাইল। আবার দেখো এই জায়গাতে যে আর গ্রুপ হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রক্সি মিথাইল। সুতরাং দিস ইজ হাইড্রক্সি মিথাইল, রাইট? তাহলে এটি হচ্ছে হাইড্রক্সি মিথাইল। তো হাইড্রক্সি মিথাইল তাহলে আমরা কোথায় দেখতে পাবো? সেরিনে। সুতরাং অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে অন দ্য বেসিস অফ ডিফারেন্ট টাইপ অফ আর গ্রুপ প্রধানত এরকম ডিফারেন্ট রকমের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। এবার দেখো ফাংশনাল গ্রুপের ওপর বেশ করে অ্যামাইনো অ্যাসিডকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। সুতরাং অ্যামাইনো অ্যাসিড যে আছে অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ, এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরি হবে তো সেটাই হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হিসাবে যেটা থাকবে তোমরা জানো তো অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে গ্লুটামিক অ্যাসিড, এই দুটো কিন্তু অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট তো সেটাই হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। সুতরাং গ্লুটামিক অ্যাসিড প্রধানত অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এবং বেসিক যে অ্যামাইনো অ্যাসিড আছে, তো ক্ষারীয় যে অ্যামাইনো অ্যাসিড আছে, বেসিক অ্যামাইনো অ্যাসিড যেটা তো সেটা হচ্ছে লাইসিন এবং আর্জিনিন। সুতরাং লাইসিন অ্যান্ড আর্জিনিন এই দুটো কিন্তু বেসিক অ্যামাইনো অ্যাসিড। লাইসিন এবং আর্জিনিন বেসিক অ্যামাইনো অ্যাসিড। সুতরাং যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইসিন কেমন ধরনের অ্যামাইনো অ্যাসিড। এছাড়া আরও ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। সুতরাং নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ যাদের আর গ্রুপে কোনো বেসিক অথবা ক্ষারীয় অথবা অ্যাসিডিক কোনো প্রপার্টি নেই, তো তাদেরকেই আমরা বলবো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। যেমন এক্ষেত্রে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড আমরা যেটা দেখলাম যে গ্লাইসিন যেমন নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, এছাড়া ভ্যালিন নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো তোমাদেরকে মাথায় রাখতে হবে, গ্লাইসিন এবং ভ্যালিন। এর সাথে সাথে আছে ফিনাইল অ্যালানাইন, টাইরোসিন, সিস্টিন, মিথিওনিন, সেরিন, থ্রেওনিন, এগুলো সব কিন্তু ডিফারেন্ট টাইপের নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এবং এর সঙ্গে সঙ্গে দেখো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মানে কি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মানে যেখানে বেঞ্জিন টাইপের রিং থাকবে, যেখানে আর গ্রুপ হিসাবে এরকম টাইপের রিং স্ট্রাকচার আমরা যেখানে দেখতে পাবো, তো তাকেই আমরা বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। যেমন অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হিসাবে টাইরোসিন থাকবে, ফিনাইল অ্যালানাইন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ট্রিপ্টোফান থাকবে। তো এগুলোকেই প্রধানত আমরা বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এরপরে আমরা যে পোর্শনে যাব, আচ্ছা আরও একটা তোমাদেরকে বেসিক ইনফরমেশান দিই, এটা যদিও এনসিআরটিতে নেই কিন্তু তবু একটু মাথায় রাখবে। প্রধানত আমরা দেখলাম যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। তো 20 রকমের অ্যামাইনো অ্যাসিড ছাড়াও 21st টাইপের যে অ্যামাইনো অ্যাসিড বর্তমানে আবিষ্কৃত হয়েছে তার নাম হচ্ছে সোলেনোসিস্টিন। সুতরাং 21তম যে অ্যামাইনো অ্যাসিড তো সেটা হচ্ছে সোলেনোসিস্টিন। এবং 22তম 22nd টাইপের যে অ্যামাইনো অ্যাসিড আছে, তো সেই 22তম অ্যামাইনো অ্যাসিড প্রধানত পাইরোলাইসিন। সুতরাং 22তম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পাইরোলাইসিন, রাইট? তো এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচার একটু মাথায় রাখবে, COOH গ্রুপ থাকবে, NH2 গ্রুপ থাকবে, এবং অন দ্য বেসিস অফ আর গ্রুপ দেয়ার আর প্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড। অন্তত 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রধানত থাকে, এবং এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডই ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি করে। তোমাদেরকে বলি যে তোমাদের এনসিআরটিতে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়নের ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে বুঝতে হবে যে জুইটার আয়ন কাকে বলে এবং আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে। ধরা যাক তুমি কোনো একটা পার্টিকুলার মিডিয়াম নিয়েছো, এটা একটা মাধ্যম আছে, এবং এই মিডিয়ামে তুমি কোনো সলিউশন রেখেছো, এবং এই সলিউশনের পিএইচ হয়তো ডিফারেন্ট হতে পারে। এই সলিউশনের পিএইচ হচ্ছে নিউট্রাল হতে পারে। যদি নিউট্রাল হয় তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে, এবং তার সঙ্গে সঙ্গে
এই সলিউশন হয়তো অ্যাসিডিক হতে পারে, পিএইচ সমান <7 হতে পারে, তাহলে এক্ষেত্রে তখন অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে, ডিফারেন্ট হতে পারে। আবার দেখো পিএইচ <7 হতে পারে, তাহলে এরকম সিচুয়েশনে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে, এইভাবে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারকে প্রধানত স্টাডি করা হয়। আবার বলছে কোনো একটা পার্টিকুলার সলিউশনে যখন অ্যামাইনো অ্যাসিডকে আমরা দেব, তখন অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু ভ্যারি করবে। কখনো অ্যামাইনো অ্যাসিড H+ আয়নকে অ্যাকসেপ্ট করবে, আবার কখনো অ্যামাইনো অ্যাসিড H+ আয়নকে রিলিজ করবে, এবং এটা নির্ভর করবে তার কিন্তু আর গ্রুপ বা সাইড চেনের স্ট্রাকচারের উপর। তাহলে জুইটার আয়ন কাকে বলে? জুইটার আয়ন হচ্ছে সেই পিএইচ, যে পিএইচ মিডিয়ামে, তাহলে জুইটার আয়ন কাকে বলে? প্রধানত যে পিএইচ মিডিয়ামে অ্যামাইনো অ্যাসিডকে রাখলে অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামফোলাইট হিসাবে অবস্থান করে, তো তাকেই আমরা বলবো জুইটার আয়ন। তাহলে জুইটার আয়ন সিম্পলি অ্যামাইনো অ্যাসিডের এমন স্ট্রাকচার, যে স্ট্রাকচারে পজিটিভ এবং নেগেটিভ দুই রকমের চার্জই থাকবে এবং সেই দুটো চার্জ ইকুয়াল হবে। যেমন একটু ছবির সাহায্যে তোমাদেরকে বলার চেষ্টা করি। তো প্রথম আমি যেটা অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার আমি যেটা আঁকলাম, তো সেই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারকে আমি একটু আলাদা করে দিই। দেখো এক্ষেত্রে COO- করছি এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে NH3+ করছি, এবং এই জায়গাতে আমরা H লিখছি এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে R লিখছি। তাহলে এমন একটা পিএইচ মাধ্যমে আমরা এই অ্যামাইনো অ্যাসিডকে রেখেছি, কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে, তো যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার যে নেট চার্জ আছে সেটা 0, মানে পজিটিভ এবং নেগেটিভ যেহেতু ইকুয়াল আছে, তাহলে নেট চার্জ 0 হবে। তো এই যে অ্যামাইনো অ্যাসিড, তো সেই অ্যামাইনো অ্যাসিড যার মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, তো তাকেই আমরা বলবো জুইটার আয়ন। সুতরাং এই যে আয়ন আছে, তো একেই আমরা বলবো জুইটার আয়ন। এবং যে পিএইচ মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়নিক ফর্মে থাকে, তো তাকেই আমরা বলবো আইসো ইলেকট্রিক পয়েন্ট বা আইসো ইলেকট্রিক পিএইচ। ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট পিএইচে প্রধানত জুইটার আয়নিক ফর্মে থাকতে পারে। সুতরাং হোয়াট ইজ আইসো ইলেকট্রিক পয়েন্ট? আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেই পিএইচ ইন হুইচ, যে পিএইচ মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট অ্যাজ জুইটার আয়ন। সুতরাং অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট অ্যাজ জুইটার আয়ন, রাইট? সুতরাং এই যে পিএইচ, তো তাকেই আমরা বলবো আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। যেটা বলছিলাম যে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই আইসোইলেকট্রিক পয়েন্ট কিন্তু ডিফারেন্ট হয়। এবং জুইটার আয়নের আরও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, জুইটার আয়ন অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। সুতরাং জুইটার আয়ন অ্যাক্টস অ্যাজ অ্যাসিড, অথবা জুইটার আয়ন বেস হিসাবে কাজ করে, রাইট? তাহলে জুইটার আয়ন কিন্তু দুটো ফর্মে কাজ করতে পারে, একটি হচ্ছে অ্যাসিড ফর্মে কাজ করতে পারে এবং আরও একটা হলো বেস ফর্মে কাজ করতে পারে। এবার দেখো অ্যাসিড কাকে বলে? অ্যাসিড প্রধানত যে H+ আয়নকে রিলিজ করে, তো তাকেই আমরা বলবো অ্যাসিড। সুতরাং যখন কোনো কম্পাউন্ড যখন H+ আয়নকে রিলিজ করবে, তখন তাকে আমরা বলবো অ্যাসিড। আর বেস কাকে বলে? যে H+ আয়নকে অ্যাকসেপ্ট করবে, তো তাকেই আমরা বলবো বেস। তাহলে জুইটার আয়ন কিভাবে অ্যাসিড এবং বেস হিসাবে কাজ করবে? এই যে স্ট্রাকচার আছে, তো এক্ষেত্রে দেখো যদি কোনোভাবে এইরকম যদি আমরা স্ট্রাকচার যদি আমরা লিখি, যখন অ্যামাইনো গ্রুপ যদি কোনোভাবে অ্যাসিড হিসাবে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি NH3+ এবং COO-, ধরে নাও এই এমন একটা পিএইচ মাধ্যমে আমরা জুইটার আয়নকে যে পিএইচ মাধ্যমে রেখেছি, সেই পিএইচ আমরা চেঞ্জ করলাম, এবং তার ফলে কি হচ্ছে, এই যে অ্যামাইনো গ্রুপ আছে, এই অ্যামাইনো গ্রুপ অ্যাসিড হিসাবে কাজ করছে। তার মানে কি, সে কিন্তু H+ আয়নকে রিলিজ করছে। যখন অ্যাসিড হিসাবে কাজ করবে, তখন জুইটার আয়নের স্ট্রাকচার কেমন হবে? তখন জুইটার আয়ন যেহেতু H+ আয়নকে রিলিজ করে দিয়েছে, তাহলে দেখো এক্ষেত্রে H+ আয়নকে রিলিজ করে দিয়েছে, প্লাস এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তাহলে কেমন হবে? NH2, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্ট্রাকচার কিন্তু সেম থাকবে। তাহলে এক্ষেত্রে C হবে, COO- হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে H হবে এবং এক্ষেত্রে R হবে, রাইট? তাহলে এক্ষেত্রে এই জুইটার আয়ন কিন্তু অ্যাসিড হিসাবে কাজ করছে। তাহলে জুইটার আয়নের প্রপার্টি হচ্ছে অ্যাসিড এবং বেস হিসাবে কাজ করে। সুতরাং জুইটার আয়ন অ্যাক্টস অ্যাজ অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে যদি বেস হিসাবে কাজ করে, তাহলে কেমন হবে জুইটার আয়নের? তাহলে স্ট্রাকচার কেমন হবে? বেস হিসাবে মানে কি, তার মানে এই জায়গাতে অ্যাসিড হিসাবে কাজ করছে, মানে জুইটার আয়ন H+কে রিলিজ করছে। আবার বেস হিসাবে কাজ করছে মানে কি, যখন সে H+ আয়নকে অ্যাকসেপ্ট করছে। তার মানে যে পিএইচ মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে রেখেছি, এমনভাবে সেই পিএইচ মাধ্যম চেঞ্জ করা হলো যে তার ফলে এক্সট্রা H+ আয়ন সেই পিএইচ মাধ্যমে তৈরি হলো, এবং তার ফলে জুইটার আয়ন কিন্তু সেই H+ আয়নকে অ্যাকসেপ্ট করে নেবে। এর ফলে তার স্ট্রাকচার কেমন হবে?
এর ফলে তার স্ট্রাকচার যেমন হবে দেখো, এক্ষেত্রে NH3+ যেমন আছে সেরকম থাকবে, তার সঙ্গে সঙ্গে C যেমন আছে তেমন থাকবে, H যেমন আছে থাকবে, R গ্রুপ যেমন আছে থাকবে, কেবলমাত্র যে স্ট্রাকচারে চেঞ্জ হবে সেটা হচ্ছে COO-, কারণ COO- এক্ষেত্রে H-কে অ্যাকসেপ্ট করবে এবং তার ফলে সে COOH ফর্মে চলে আসবে। তার মানে এই জায়গাতে যেহেতু অ্যাকসেপ্ট H+, সুতরাং এক্ষেত্রে অ্যাকসেপ্ট H+, যেহেতু H+ আয়নকে অ্যাকসেপ্ট করছে জুইটার আয়ন বা COO-, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু বেস হিসাবে কাজ করছে, অর্থাৎ জুইটার আয়ন কিন্তু বেস হিসাবে কাজ করে। সিম্পলি তার মানে আমরা এটাই দেখলাম যে জুইটার আয়ন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ইকুয়াল থাকে, এবং তার সঙ্গে সঙ্গে জুইটার আয়ন বা অ্যামাইনো অ্যাসিড এমন একটা ফর্ম জুইটার আয়নের, জুইটার আয়ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের এমন একটা ফর্ম যে ফর্মে এই জুইটার আয়ন অ্যাসিড হিসাবে কাজ করতে পারে অথবা বেস হিসাবে কাজ করতে পারে। সব কিছুই কিন্তু পিএইচ এর ওপর ডিপেন্ড করে, এবং আইসো ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেই পিএইচ যে পিএইচ মাধ্যমে কোনো অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়নিক ফর্মে থাকে। এরপরে আমরা যে জায়গাটা দেখব তো সেটাই হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে আমরা এই বিষয়টা দেখলাম, আইসো ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেটাই যেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড প্রধানত ডাবল আয়নিক স্টেটে থাকে। তো ডাবল আয়নিক স্টেট এক্ষেত্রে এনসিআরটিতে যেটা মেনশন করা আছে আমি একটু লেখার চেষ্টা করি। দেখো, প্রপার্টি অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ডিউ টু আয়োনাইজেবল নেচার অফ দ্য অ্যামাইনো অ্যান্ড দ্য COOH গ্রুপ, অর্থাৎ কোনো পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের নেচার প্রধানত অ্যামাইনো গ্রুপ এবং COOH গ্রুপের ওপর ডিপেন্ড করে। ইন দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্ট পিএইচ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড উইল বি চেঞ্জড। তাহলে বিভিন্ন পিএইচে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার বিভিন্ন রকম হবে। কোনো পিএইচে হয়তো সে এরকম ফর্মে থাকবে, অর্থাৎ অ্যাসিড ফর্মে থাকলে তাকে এরকম দেখতে লাগবে, কোনো পিএইচে হয়তো এরকম ফর্মে থাকবে, আবার কোনো পিএইচে হয়তো সে জুইটার আয়নিক ফর্মে থাকবে। যে পিএইচে অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়নিক ফর্মে থাকে তো তাকেই আমরা বলবো আইসো ইলেকট্রিক পিএইচ বা আইসো ইলেকট্রিক পয়েন্ট। সুতরাং আইসো ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সেই পিএইচ যে পিএইচে জুইটার আয়ন ডাবল আয়নিক ফর্মে থাকে। সুতরাং এক্ষেত্রে যেটা মেনশন করা আছে এনসিআরটিতে সেটা লিখছে, সো জুইটার আয়ন এক্ষেত্রে ডাবল আয়নিক ফর্মে থাকে। দেখো, দুটো আয়নিক ফর্মে থাকবে জুইটার আয়ন। সুতরাং এটাই হচ্ছে জুইটার আয়ন সম্পর্কে কনসেপ্ট, রাইট? এই কনসেপ্ট কিন্তু অবশ্যই রাখতে হবে। দেখো, আমি যেটা তোমাদেরকে বলবো যে একটা স্পেসিফিক বিষয় হয়তো এনসিআরটিতে লেখা আছে, কিন্তু সেটা বুঝতে গেলে কিন্তু কনসেপশন ক্লিয়ার করতে হবে, এবং সেই জন্য হয়তো ভিডিও একটু লেন্দি হতে পারে, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য এই অংশ অত্যন্ত জরুরি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেপটাইড বন্ড। দেখো, প্রধানত 20টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, অর্থাৎ ডিফারেন্ট টাইপের কোনো একটা প্রোটিন এরকম ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড থাকে। আমি এক্ষেত্রে লিখছি, ধরে রাখো একটা প্রোটিন তৈরি হচ্ছে এবং সেই প্রোটিনের মধ্যে এরকম ডিফারেন্ট রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে যুক্ত থাকবে তো সেই বন্ডকেই আমরা বলবো পেপটাইড বন্ড, রাইট? সুতরাং এই যে বন্ড আছে তো এই বন্ডকেই আমরা বলবো পেপটাইড বন্ড। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এর স্ট্রাকচার কেমন হবে। দেখো, COOH গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড, ধরে রাখো এই অ্যামাইনো অ্যাসিডে COOH গ্রুপ আছে। আবার দেখো OH গ্রুপ অফ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এক্ষেত্রে তো এই পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় দেখো, এক্ষেত্রে যেটা বলছে যে কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ, অর্থাৎ এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ আছে, আবার এই দিকের অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ আছে। তাহলে COOH গ্রুপ এবং NH2 গ্রুপ পরস্পরের সঙ্গে রিয়াকশান করে প্রধানত এক্ষেত্রে ওয়াটার এলিমিনেশন করে, রিয়াকশান বলতে আই মিন ডিহাইড্রেশন ঘটিয়ে তারা প্রধানত পেপটাইড বন্ড তৈরি করে। তো কিভাবে তৈরি করে, ধরে রাখো এক্ষেত্রে একটি অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং তার সঙ্গে সঙ্গে এদিকে আরও একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার NH2 গ্রুপ আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে NH2 গ্রুপ আছে, আর এদিকে অ্যামাইনো অ্যাসিডের অন্যান্য স্ট্রাকচার আছে। তাহলে এই COOH গ্রুপ এবং NH2 গ্রুপ এদের মধ্যে ডিহাইড্রেশন রিয়াকশন হয়, তার মানে ওয়াটার এক্ষেত্রে রিলিজড হয়, এবং তার ফলে যে বন্ড তৈরি হয় তো সেই বন্ডকেই আমরা বলবো পেপটাইড বন্ড। এখন আমরা দেখব যে পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয়। তাহলে এই জায়গাটা মাথায় রাখো যে একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে অন্য আর একটা তার পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ প্রধানত ডিহাইড্রেশন রিয়াকশনের মধ্য দিয়ে যে বন্ড তৈরি করে তো তাকেই আমরা বলবো পেপটাইড বন্ড। তাহলে এই জায়গাতে দেখো, এই যে কার্বন আছে এই কার্বন তো অবভিয়াসলি আলফা কার্বন হবে, আবার এক্ষেত্রেও যে কার্বন আছে সেটাও কিন্তু আলফা কার্বন হবে। তাহলে সিম্পলি পেপটাইড বন্ডের যদি আমরা নেচার লিখি তাহলে কি হবে, পেপটাইড বন্ড হচ্ছে C আলফা CN
সি আলফা, রাইট? তাহলে এখানে দেখো, এখানে কার্বন আছে, আবার এখানেও কার্বন আছে, তাহলে এক্ষেত্রে সি আলফা, আবার এটা সি আলফা আর সি এন, তো এটাই হচ্ছে পেপটাইড বন্ড। এবং পেপটাইড বন্ডে তাহলে দেখো কটা কোভ্যালেন্ট বন্ড আমরা দেখতে পাচ্ছি, 1, 2 এবং 3। তাহলে পেপটাইড বন্ডের একটু নেচার আমি লেখার চেষ্টা করি। সুতরাং পেপটাইড বন্ডে আমরা 3টে কোভ্যালেন্ট বন্ড দেখতে পাবো, 3টে সমযোজী বন্ধন আমরা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে পেপটাইড বন্ডে আমরা 3টে কোভ্যালেন্ট বন্ড দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সি এন বন্ড, এক্ষেত্রে দেখো এই যে বন্ড আছে, এই সি এন বন্ড কিন্তু ছোট হবে দেন নর্মাল কোভ্যালেন্ট বন্ড। সুতরাং সি এন বন্ড জেনারেলি শর্ট হয়, তুলনামূলকভাবে সি এন বন্ড জেনারেলি শর্ট হয়। তো কিভাবে এই বন্ড তৈরি হয়, একটু রিয়াকশানটা আমরা দেখে নিই কিভাবে এই পেপটাইড বন্ড তৈরি হয়। দেখো ধরা যাক এক্ষেত্রে একটি অ্যামাইনো অ্যাসিড আছে, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে COOH এবং তার সঙ্গে সঙ্গে এই দিকে NH2 এবং তার সঙ্গে সঙ্গে এখানে H আছে এবং এখানে R গ্রুপ আছে, ধরে রাখো এটা R1 আছে। আবার এই জায়গাতে আরও একটা অ্যামাইনো অ্যাসিড আমি লিখি, সুতরাং NH2 মানে কি, এক্ষেত্রে ধরে রাখো এক্ষেত্রে NH এবং তার সঙ্গে সঙ্গে H আছে, রাইট? NH2, আবার এই দেখো C আছে, আবার এখানে COOH আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে H আছে, আর এই দিকে আছে R2, রাইট? সুতরাং দুটো অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, ওয়াটার রিলিজড হবে। সুতরাং দেখো ওয়াটার তাহলে কি হয়ে যাচ্ছে, রিলিজড হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি তৈরি হবে, দেখো এর ফলে দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হবে। আমি একটু লেখার চেষ্টা করি দুটো অ্যামাইনো অ্যাসিডকে। সুতরাং এই জায়গাতে দেখো NH2 এবং তার সঙ্গে সঙ্গে C আছে, আবার এখানে কি আছে, H আছে, এখানে R1 আছে। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, C ডাবল বন্ডেডও, ঠিক আছে? তাহলে এই যে সিও আছে, C ডাবল বন্ডেডও। এবং এই জায়গাতে দেখো দুটো ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড তাহলে কোথায় যুক্ত হচ্ছে, এই জায়গাতে যুক্ত হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে তাহলে কি আছে, NH আছে। সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে NH আছে, তার মানে কি এই যে NH আছে, এই NH আছে এবং এক্ষেত্রে কি আছে, CH, সুতরাং CH আছে এবং তার সঙ্গে সঙ্গে R2 আছে এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে COOH আছে। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই যে বন্ড তৈরি করছে CN বন্ড, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে পেপটাইড বন্ড। তো এই যে পেপটাইড বন্ড আছে, এই পেপটাইড বন্ডের একটু নেচার কিন্তু একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। সুতরাং এই পেপটাইড বন্ড কিন্তু কোভ্যালেন্ট বন্ড, যেহেতু আমাদের এনসিইআরটিতে পেপটাইড বন্ড কথাটা লেখা আছে, তাহলে পেপটাইড বন্ড কিন্তু একটু কনসেপশন রাখতে হবে। সুতরাং পেপটাইড বন্ড ইজ এ ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড এবং পেপটাইড বন্ডে প্রধানত অ্যামাইড লিঙ্কেজ দেখা যায়। তাহলে এক্ষেত্রে যে লিঙ্কেজ হবে, তো সেই লিঙ্কেজ কিন্তু অ্যামাইড লিঙ্কেজ, কারণ এক্ষেত্রে অ্যামাইনো গ্রুপ কিন্তু ইনভলভ হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পেপটাইড বন্ড কিন্তু পোলার বন্ড, তাহলে পেপটাইড বন্ড কিন্তু এক রকমের পোলার বন্ড হবে। এবং এর সাথে সাথে পেপটাইড বন্ড কিন্তু ফুললি ডাবল বন্ডেড নয়, এই পেপটাইড বন্ড কিন্তু পার্সিয়ালি এটা ডাবল বন্ডেড ইন নেচার। সুতরাং পেপটাইড বন্ড ইজ পার্সিয়ালি ডাবল বন্ডেড ইন নেচার এবং পেপটাইড বন্ড ইজ শর্টার দ্যান নর্মাল ডাবল বন্ড। সুতরাং পেপটাইড বন্ড ইজ শর্টার দেন normal double bond, right? So these are the property of peptide bond. ওকে, তাহলে পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোটিন। সুতরাং একটা পলিপেপটাইড চেন প্রধানত প্রোটিন তৈরি করে, দ্যাট মিনস অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করে, তো সেটাই হলো প্রোটিন। আগে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার আমি তোমাদেরকে বলবো। দেখো প্রোটিন হচ্ছে হেটারোপলিমার কন্টেইন দ্য স্ট্রিংস অফ অ্যামাইনো অ্যাসিড। আগে প্রথমে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার বলবো, যেটা সিলেবাসে যেটা আছে এনসিইআরটিতে, এবং তারপরে আমি ডিটেলসে আলোচনা করব যে প্রোটিন কত রকমের হয়, কী রকমভাবে সে কাজ করবে এবং কত রকম তার স্ট্রাকচার হবে, তো সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো প্রোটিন কিন্তু হেটারোপলিমার। হেটারোপলিমার কেন বলছি, হেটারোপলিমার এই কারণের জন্যই বলছে কারণ ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড প্রধানত পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। সুতরাং হেটারোপলিমার কন্টেইনিং স্ট্রিং অফ অ্যামাইনো অ্যাসিড। স্ট্রিং অফ অ্যামাইনো অ্যাসিড মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রধানত প্রোটিন তৈরি করে। এবং দেখো এর যে স্ট্রাকচার আছে, আমরা যদি বিভিন্ন মলিকুলেরও যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখো লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার বুঝতে গেলে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা কোনো মলিকুলার স্ট্রাকচার প্রধানত তার মলিকুলার ফর্মুলা দিয়ে তাকে আমরা ডিনোট করি,
অর্থাৎ আমরা যেটা পড়তে চলেছি যে প্রোটিনের স্ট্রাকচার কেমন হবে। দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে কোনো মলিকুলকে আমরা ডিনোট করি, তার স্ট্রাকচার আমরা ডিনোট করার জন্য প্রধানত তার মলিকুলার ফর্মুলা ধরি, যেমন সোডিয়াম ক্লোরাইড, তাহলে NaCl মানেই আমরা জানি যে সেটা হচ্ছে সাধারণ লবণ, অথবা আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে মলিকুলার ফর্মুলা দিয়ে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা কোনো কম্পাউন্ডকে ডিনোট করি। এবং অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা প্রধানত 2D স্ট্রাকচার দেখি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে কেমন স্ট্রাকচার দেখবো? 2D স্ট্রাকচার। যেমন ধরা যাক মিথেন, তো মিথেন হচ্ছে একটা 2D স্ট্রাকচার, এক্ষেত্রে এইচ আছে, এইচ আছে, এইচ আছে এবং এইচ আছে, সুতরাং এটা হচ্ছে 2D স্ট্রাকচার। এবং তার সঙ্গে সঙ্গে বেনজিন, ন্যাপথলিন এগুলো সব 2D স্ট্রাকচার। আর ফিজিক্সে তাহলে কি করব? ফিজিক্সে কোনো কম্পাউন্ডকে বা কোনো মলিকুলকে ডিনোট করার জন্য প্রধানত আমরা 3D স্ট্রাকচার দেখব, রাইট? কিন্তু বায়োলজিতে আমরা প্রধানত প্রোটিনের স্ট্রাকচার দেখার জন্য আমরা ডিফারেন্ট লেভেল অফ প্রোটিন স্ট্রাকচারকে স্টাডি করব, অর্থাৎ প্রোটিন প্রধানত ডিফারেন্ট লেভেলে থাকে। সুতরাং বায়োলজিতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিফারেন্ট লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। তো প্রথম যে লেভেল থাকবে তো তাকেই আমরা বলবো প্রাইমারি স্ট্রাকচার বা প্রাইমারি লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। সুতরাং প্রথম যে স্ট্রাকচার হবে তো সেটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। দেখো প্রাইমারি স্ট্রাকচার আর কিছুই নয়, সিম্পলি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রিং। তাহলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এইভাবে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করছে, একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি করছে, তো এটাই কিন্তু প্রাইমারি স্ট্রাকচার। এবং প্রাইমারি স্ট্রাকচারের বিশেষত্বই হচ্ছে এটা যে তুমি বুঝতে পারবে যে কোনটা ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, কোনটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, কোনটা থার্ড অ্যামাইনো অ্যাসিড, কোনটা ফোর্থ অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রাইমারি স্ট্রাকচার থেকে আমরা সহজেই আমরা কোনো অ্যামাইনো অ্যাসিডের পজিশন আমরা নির্ণয় করতে পারবো। এবং এর সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে প্রাইমারি স্ট্রাকচারের যেটা গুরুত্বপূর্ণ প্রপার্টি সেটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড প্রধানত লেফট সাইডে থাকবে, রাইট? সুতরাং ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড কোন সাইডে থাকবে? লেফট সাইডে। এবং রাইট সাইডে প্রধানত লাস্ট অ্যামাইনো অ্যাসিড থাকবে, সুতরাং রাইট সাইডে আমরা লাস্ট অ্যামাইনো অ্যাসিডকে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড যেদিকে আছে এটাকে আমরা বলবো এন টার্মিনাস, আর এই যে লাস্ট অ্যামাইনো অ্যাসিড যেটা আছে তো তাকেই আমরা বলবো সি টার্মিনাস। তার মানে কি কোনো অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ এই দিকে থাকবে আর কার্বক্সিল গ্রুপ এই দিকে থাকবে, ডান দিকে থাকবে। তাহলে এই যে পোর্শনটা তো লাস্ট সাইড হচ্ছে এন টার্মিনাস, তাহলে কোনো পলিপেপটাইড চেনের লাস্টের মানে লেফট সাইডটাকে আমরা বলবো এন টার্মিনাস আর রাইট সাইডকে আমরা বলবো সি টার্মিনাস। সুতরাং কোনো প্রোটিনের পলিপেপটাইড চেনের দুটো টার্মিনাস থাকবে, দুটো এন্ড থাকবে, একটা এন টার্মিনাস এবং আরও একটা হলো সি টার্মিনাস। তো এই যে পলিপেপটাইড চেন আছে এটা হলো প্রাইমারি লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রাইমারি লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার এটা কিন্তু ফাংশনাল প্রোটিন নয়। এরপরে যখন প্রোটিনকে ফাংশনাল হতে হবে তখন এই প্রাইমারি লেভেল অফ দ্য প্রোটিন স্ট্রাকচার তখন কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ এই প্রোটিনের কিন্তু ফোল্ডিং হবে, রাইট? যেমন সেকেন্ডারি লেভেল এবং তার সঙ্গে সঙ্গে টার্সিয়ারি লেভেল এরকম ডিফারেন্ট লেভেল প্রধানত তৈরি হবে। কোয়াটার্নারি লেভেল এরকম ডিফারেন্ট লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার কিন্তু এক্ষেত্রে তৈরি হবে। তাহলে আমরা এ প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন আমি তোমাদেরকে বললাম যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে যেমন আমরা 2D স্ট্রাকচার, যেমন আমরা কোনো কম্পাউন্ডকে ডিনোট করার জন্য প্রধানত আমরা মলিকুলার ফর্মুলা ইউজ করি। সুতরাং তুমি এটা বলতে পারো যে প্রাইমারি যে স্ট্রাকচার আছে এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচার, কারণ একটা লিনিয়ার স্ট্রাকচার, একটা জাস্ট লম্বা লাইন স্ট্রাকচার। সুতরাং এটা কিন্তু 1D স্ট্রাকচার এবং কখনো কখনো এর মধ্যে আমরা ডাইসালফাইড বন্ড দেখতে পাই। তার মানে কখনো কখনো এই মধ্যে আমরা ডাইসালফাইড এরকম বন্ড দেখতে পাই। তো এটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। এরপরে এই প্রোটিনের যখন ফোল্ডিং হবে, অর্থাৎ পলিপেপটাইড চেনের যখন ফোল্ডিং হবে তখন কি হবে? তখন যে স্ট্রাকচার তৈরি করবে তো সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার মানে লেভেল অফ স্ট্রাকচার। দেখো আমরা যেটা পড়তে চলেছি যে ফাংশনাল প্রোটিন কিভাবে তৈরি হয়, তাহলে প্রথমে ট্রান্সলেশন পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি করছে, এটা হলো প্রাইমারি লেভেল, বাট দিস ইজ নন ফাংশনাল। এরপরে এই প্রাইমারি স্ট্রাকচারের ফোল্ডিং হবে এবং ফোল্ডিং হয়ে যে স্ট্রাকচার তৈরি করবে তাকেই বলে সেকেন্ডারি স্ট্রাকচার। দেখো আমরা যেটা পড়তে চলেছি একটা ফাংশনাল প্রোটিন কিভাবে তৈরি হয় সেটা আমরা বুঝতে চলেছি, বা তার স্ট্রাকচার কিভাবে ক্রমশ তৈরি হয়, পলিপেপটাইড চেন থেকে সে কিভাবে একটা ফাংশনাল প্রোটিনে তৈরি হয় সেটাই আমরা পড়তে চলেছি। তো এই যে সেকেন্ডারি স্ট্রাকচার আছে অর্থাৎ প্রোটিন ফোল্ডিং, এর ফলে এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রধানত দুই রকমের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হবে। প্রথমে আগে বলে দিই যে কত রকমের সেকেন্ডারি স্ট্রাকচার আমরা পাবো। তো দুই রকমের সেকেন্ডারি স্ট্রাকচার প্রধানত আমরা পাবো। একটি হচ্ছে আলফা হেলিক্স, তাহলে
কীরকম স্ট্রাকচার পাবো, আলফা হেলিক্স স্ট্রাকচার পাবো এবং তার সঙ্গে সঙ্গে বিটা সিট পাবো। আগে এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নাও। তো আলফা হেলিক্স এবং বিটা সিট, এবং আলফা হেলিক্স আবার দুই ধরনের হয়। আলফা হেলিক্স লেফট হ্যান্ডেড হেলিক্স হতে পারে। সুতরাং আলফা হেলিক্স কেমন হতে পারে? লেফট হ্যান্ডেড হেলিক্স। তার মানে কি, একটা লম্বা চেন, এই লম্বা চেন এইভাবে সেটা ফোল্ডিং হতে পারে, তো এটাকেই আমরা বলবো লেফট হ্যান্ডেড হেলিক্স। আবার এই আলফা হেলিক্স কিন্তু রাইট হ্যান্ডেড হেলিক্স হতে পারে। সুতরাং এই হেলিক্স কিন্তু রাইট হ্যান্ডেড হেলিক্স হতে পারে। তার মানে কি, এটা অনেক সময় এরকমভাবে সে ফোল্ডিং হতে পারে, এবং জেনারেলি এই রাইট হ্যান্ডেড হেলিক্সই কিন্তু মোর কমন, রাইট? সুতরাং প্রোটিনে প্রধানত কমন যে হেলিক্যাল যে স্ট্রাকচার, তো সেটাই কিন্তু রাইট হ্যান্ডেড হেলিক্স। তাহলে আলফা হেলিক্স মানে কি, লেফট হ্যান্ডেড হতে পারে, রাইট হ্যান্ডেড হতে পারে। আবার এক্ষেত্রে যে বিটা শিট আছে, এই বিটা শিট অনেকটা শিট লাইক, চাদরের মতো গঠন, এবং এর সঙ্গে সঙ্গে এটা অনেকটা জিগজ্যাক লাইক স্ট্রাকচার, এরকম টাইপের জিগজ্যাক লাইক স্ট্রাকচার হবে এই বিটা সিট। এবং বিটা সিট আবার দুই ধরনের হতে পারে, বিটা সিট আবার প্যারালাল হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিটা সিট কিন্তু অ্যান্টি প্যারালাল হতে পারে। তাহলে পলিপেপটাইড চেন প্রধানত এইরকম ফর্ম করতে পারে, অর্থাৎ সেটা হেলিক্যাল ফর্ম করতে পারে, অথবা সেটা শিট লাইক স্ট্রাকচার তৈরি করে। শিট মানে কি, একটা পাতা, ঠিক আছে? সুতরাং এরকম সিট লাইক স্ট্রাকচার তৈরি করতে পারে, এবং এই সিট প্রধানত প্যারালাল হতে পারে অথবা অ্যান্টি প্যারালাল হতে পারে। তো এনসিআরটিতে এবার কি বলেছে আমি একটু লেখার চেষ্টা করি। দেখো, বলছে ফোল্ডিং অফ দ্য পলিপেপটাইড চেন আপন ইটসেলফ টু ফর্ম দ্য হেলিক্স। অর্থাৎ এই যে পলিপেপটাইড চেন আছে, এই পলিপেপটাইড চেন ফোল্ডিং হচ্ছে, এরকম লম্বা পলিপেপটাইড চেন আছে, সেটা ফোল্ডিং হচ্ছে, এবং ফোল্ডিং হয়ে সেটা যেটা তৈরি করবে, সুতরাং ফোল্ডিং অফ পলিপেপটাইড চেন, সুতরাং পলিপেপটাইড চেন ফোল্ডিং হয়ে যেটা তৈরি করবে, তো তাকেই আমরা বলবো হেলিক্স। এবং হেলিক্স কিন্তু এক রকমের সেকেন্ডারি স্ট্রাকচার। এবং কেবলমাত্র সাম পোর্শন অফ দ্য পলিপেপটাইড চেন উইল ফর্ম দিস হেলিক্স, এবং অন্য পোর্শন প্রধানত আদার ফর্ম তৈরি করে। তার মানে কি, সেকেন্ডারি স্ট্রাকচার যদি আমরা দেখি, একটা পলিপেপটাইড চেনে শুধু যে আলফা হেলিক্স দেখা যাবে অথবা বিটা সিট দেখা যাবে এরকম নয়, ভালো করে ভাবার চেষ্টা করো। একটা পলিপেপটাইড চেনে শুধুমাত্র যে আলফা হেলিক্স দেখা যাবে অথবা বিটা সিট দেখা যাবে সেরকম নয়, বিভিন্ন রিজিয়নে এই পলিপেপটাইড চেন বিভিন্নভাবে ফোল্ডিং হবে। ধরে যাক এই যে অংশটা আছে, এই জায়গাতে সে আলফা হেলিক্স তৈরি করেছে, আবার এই পোর্শনে আবার একটা স্ট্রাকচার তৈরি করে, সেটা হচ্ছে লুপ। আবার দেখো এই অংশতে তুমি দেখছো যে এখানে বিটা সিট তৈরি করেছে, রাইট? আবার দেখো এখানে হচ্ছে লুপস তৈরি করেছে, আবার দেখো এখানে হচ্ছে টার্ন তৈরি করেছে। তাহলে একটা পলিপেপটাইড চেন প্রধানত এরকমভাবে ফোল্ডিং হতে পারে। তাহলে এই যে স্ট্রাকচারটা, তো একে আমরা বলবো হেলিক্স। আবার এখানে তুমি যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তো তাকেই আমরা বলবো বিটা সিট। আবার কিছু স্পেশাল টাইপের স্ট্রাকচার আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন একটা লুপ স্ট্রাকচার তৈরি করতে পারে, অথবা এক্ষেত্রে টার্ন তৈরি করতে পারে। তাহলে এরকমভাবে একটা লম্বা পলিপেপটাইড চেন প্রধানত বিভিন্নভাবে ফোল্ডিং হতে পারে। তাহলে একটি পলিপেপটাইড চেনের মধ্যে কিন্তু এই ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার প্রধানত আমরা দেখতে পাই। এইবারে এই ডিফারেন্ট টাইপের স্ট্রাকচারের পরিমাণ কিন্তু বিভিন্ন প্রোটিনে বিভিন্ন রকম হয়। কোনো কোনো প্রোটিনে হয়তো আলফা হেলিক্সের পরিমাণ অনেক বেশি, আবার লুপ টার্ন থাকবে। কোনো কোনো প্রোটিনে হয়তো বিটা শিটের পরিমাণ বেশি। সুতরাং এরকমভাবে প্রধানত প্রোটিনের এই স্ট্রাকচার তৈরি হয়। এবং যদি আমরা অ্যাভারেজ ধরি, দ্য 60% অফ দ্য পলিপেপটাইড চেন এক্সিস্ট অ্যাজ দ্য আলফা হেলিক্স অ্যান্ড দ্য বিটা সিট। তাহলে দেখো, একটা পলিপেপটাইড চেনের 60%, তো এই যে পলিপেপটাইড চেন আছে 60%, যদি অ্যাভারেজ প্রোটিন ধরি, মানে ম্যাক্সিমাম প্রোটিনে আমরা কি দেখব, যে 60% অফ দ্য পলিপেপটাইড চেন প্রধানত আলফা হেলিক্স অ্যান্ড বিটা সিট ফর্মে থাকে। ওকে, আলফা হেলিক্স আর বিটা সিট ফর্মে থাকে। আর বাকি পোর্শন প্রধানত যে 40% পোর্শন প্রধানত লুপ, বেন্ড এবং টার্ন ফর্মে থাকে। যেমন লুপ যেমন দেখলাম, বেন্ড দেখলাম, এবং এরকম টার্ন, এরকম ডিফারেন্ট ফর্মে প্রধানত থাকতে পারে। তো এই যে আলফা হেলিক্স এবং তার সঙ্গে সঙ্গে বিটা সিট আছে, তাহলে আমরা দেখলাম যে আলফা হেলিক্স এবং বিটা শিট প্রধানত প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। একটা পলিপেপটাইড চেন যে শুধুমাত্র আলফা হেলিক্যাল ফর্মে থাকবে সেরকম নয়, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বিটা শিট ফর্মেও থাকতে পারে। এবং বিটা সিট যেটা তোমাদেরকে বললাম যে এটা কিন্তু প্যারালাল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টি প্যারালাল হতে পারে। আচ্ছা, আলফা হেলিক্সের লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড বিষয়টা বললাম, এবার একটু বিটা সিটের আমি প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল বিটা শিটের একটু এক্সাম্পল দিই। ধরে রাখো
ধরো একটা পলিপেপটাইড চেন এইভাবে ফোল্ডিং হচ্ছে, সুতরাং এরকমভাবে জিগজ্যাগ প্যাটার্নে প্রধানত পলিপেপটাইড চেনের ফোল্ডিং হয়। এবং আমরা জানি যে পলিপেপটাইড চেনে প্রধানত দুটো এন্ড থাকবে, একটা এন টার্মিনাস আর একটা সি টার্মিনাস। এবং এক্ষেত্রে দেখো যদি এন টার্মিনাস যদি একই দিকে থাকে দুটো পলিপেপটাইড চেনের, আর সি টার্মিনাস এইভাবে আছে এবং এরা প্রধানত হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, রাইট? সুতরাং এরা প্রধানত হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে দুটো এন্ড যদি সেম ডিরেকশনে হয় তো তাকেই আমরা বলবো প্যারালাল বিটা সেট। তাহলে এই টাইপের যে বিটা শিট হবে, সো দিস ইজ কল্ড প্যারালাল বিটা সেট। তাহলে বিটা সেট মানে কি? একটা জিগজ্যাগ লাইক স্ট্রাকচার এবং দুটো অ্যাডজাসেন্ট পলিপেপটাইড চেনের যখন এই যে এন টার্মিনাস এবং সি টার্মিনাস এন্ড যখন একই দিকে হবে তখনই তাকে আমরা বলবো প্যারালাল বিটা সেট। ওকে, আবার দেখো এই এন টার্মিনাস আর সি টার্মিনাসের অরিয়েন্টেশন যদি ডিফারেন্ট দিকে হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল। জাস্ট একটু এখানটা মুছে দিই। ওকে, তাহলে দেখো আবার এরকম হতে পারে, ধরা যাক দুটো পলিপেপটাইড চেন এইভাবে অবস্থান করছে, অ্যাডজাসেন্ট দুটো পলিপেপটাইড চেন, এদিকে সি টার্মিনাস আছে, এখানে এন টার্মিনাস আছে, আবার এই দিকে তুমি দেখতে পাচ্ছ এখানে এন টার্মিনাস আছে, আবার এখানে সি টার্মিনাস আছে। তাহলে দেখো সি আর এন একই দিকে প্রধানত আমরা ডিফারেন্ট অরিয়েন্টেশন দেখতে পাচ্ছি। তো এই টাইপের যে বিটা শিট হবে তো তাকেই আমরা বলবো অ্যান্টি প্যারালাল বিটা সেট। তাহলে সিম্পলি সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা দুটো ইম্পর্টেন্ট গঠন আমরা দেখতে পাই। একটি হচ্ছে আলফা হেলিক্স এবং তার সঙ্গে সঙ্গে বিটা সিট, এবং একটা পলিপেপটাইড চেনে কিন্তু আলফা হেলিক্স, বিটা সিট এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সাপোর্টিং স্ট্রাকচার থাকবে, যেমন লুপ, টার্ন, বেন্ড, এরকম কিন্তু ডিফারেন্ট সাপোর্টিং স্ট্রাকচার আমরা এর মধ্যে দেখতে পাই। তো এরপরে যে স্ট্রাকচার হবে সেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার, মানে প্রোটিন ফোল্ডিংয়ে থার্ড যে স্ট্রাকচার হবে তো তাকেই আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। এবং বেশিরভাগ প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ এনজাইম কিন্তু এই টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মেই অবস্থান করে। তাহলে এবার আমরা যে স্ট্রাকচার দেখব তো সেটাই হচ্ছে প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার। সুতরাং এবার আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে টার্সিয়ারি স্ট্রাকচার আর ফোল্ডেড বাই ফোল্ডিং অফ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে টার্সিয়ারি স্ট্রাকচার কিভাবে তৈরি হবে? ফোল্ডিং অফ সেকেন্ডারি স্ট্রাকচার, তার মানে যে সেকেন্ডারি স্ট্রাকচার দেখলাম ফোল্ডিং অফ সেকেন্ডারি স্ট্রাকচার। তো সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখেছি? সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা আলফা হেলিক্স দেখেছি, বিটা শিট দেখেছি, লুপ দেখেছি, টার্ন দেখেছি। তো এই স্ট্রাকচার যখন ফোল্ডেড হবে তো তখনই তাকে আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। এবং টার্সিয়ারি স্ট্রাকচার ফোল্ডেড হয়ে কি করবে? একটা হলো উলেন বলের মতো হয়ে যাবে, অর্থাৎ একটা উলের গোলা যেরকম হয় তো সেরকম হয়ে যাবে। সুতরাং এটাকে অনেকটা হলো উলেন বলের মতো দেখতে লাগে। যেহেতু ফোল্ডিং হয়ে গেছে তাহলে এটা বল লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে এবং এই স্ট্রাকচারে কিন্তু 3D ভিউ দেবে। সুতরাং 3 ডাইমেনশনাল ভিউ অফ প্রোটিন, প্রোটিনের যে 3D ভিউ বা 3 ডাইমেনশনাল যে ভিউ আমরা পাবো সেটা আমরা কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচারেই পাবো। এবং টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে হাইড্রোজেন বন্ড আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে টার্সিয়ারি স্ট্রাকচারে আমরা ডাইসালফাইড বন্ড দেখতে পাবো। এবং প্রোটিনের অ্যাকচুয়াল ফাংশন দেখো, এই টার্সিয়ারি স্ট্রাকচারে কিন্তু ফাংশনাল প্রোটিন তৈরি করে। তাহলে যে প্রোটিন, যেটা কার্যকরী যে প্রোটিন হয় তো সেই প্রোটিন প্রধানত টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মেই অবস্থান করে। কীরকম ব্যাপারটা? তো এক্ষেত্রে যেমন ধরো এনজাইম, তো এনজাইম প্রধানত এই টার্সিয়ারি ফর্মে থাকবে। অর্থাৎ এনজাইম যে আমরা জানি যে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস যেমন আমরা পড়েছিলাম, অ্যামাইনো অ্যাসিড একটা পলিপেপটাইড চেন তৈরি করে এবং বা কোনো একটা পার্টিকুলার জিনের প্রোডাক্ট থেকে এনজাইম তৈরি হয়। তো এনজাইম মানেই হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে অ্যারেঞ্জড হবে, পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি করবে। কিন্তু এই পলিপেপটাইড চেন ফোল্ডিং হবে, প্রথমে সেকেন্ডারি স্ট্রাকচার হবে এবং তারপরে আলটিমেটলি একটা হলো উলেন বলের মতো একটা স্ট্রাকচার তৈরি করবে, একটা ফাংশনাল প্রোটিন তৈরি করবে। এবং এই ফাংশনাল প্রোটিন সেটা হতে পারে এনজাইম অথবা মেজরিটি অফ দ্য প্রোটিন, মানে ম্যাক্সিমাম প্রোটিন প্রধানত এই টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মেই অবস্থান করে। মেজরিটি অফ দ্য প্রোটিন প্রধানত এই টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মেই অবস্থান করে। এবং সেকেন্ডারি স্ট্রাকচারে যেমন আমরা ডিফারেন্ট লেভেল অফ স্ট্রাকচার দেখেছিলাম। তুমি যদি একটা অ্যাকাউন্ট ধরো, মানে জেনারেল যদি আমরা বিভিন্ন অ্যাভারেজে বিভিন্ন প্রোটিনকে যদি আমরা অ্যানালাইসিস করি, টার্সিয়ারি স্ট্রাকচার মানে ফাংশনাল প্রোটিনকে যদি আমরা অ্যানালাইসিস করি তো সেই স্ট্রাকচারের মধ্যে অ্যাভারেজ আমি তোমাদেরকে বলছি, তো অ্যাভারেজে ধরো 31% তার মধ্যে আমরা আলফা হেলিক্স দেখতে পাবো, 31% আমরা কি দেখতে পাবো? আলফা হেলিক্স আমরা দেখতে পাবো, 28% আমরা বিটা শিট দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে বাকি রিমেইনিং প্রধানত লুপ এবং তার সঙ্গে সঙ্গে বেন্ড আমরা দেখতে পাবো। তাহলে ধরো এটা একটা উলেন বল তৈরি করছে, তার মানে কি
ধরো আলফা হেলিক্স আছে, আবার এক্ষেত্রে কি আছে, এরকম জিগজ্যাগ বিটা সিট আছে, আবার টার্ন আছে, আবার আলফা হেলিক্স আছে, আবার বিটা সিট আছে, জিগজ্যাগ এরকম বিটা সিট আছে, আবার ধরো আলফা হেলিক্স আছে। সুতরাং এইভাবে প্রোটিনের যখন ফোল্ডিং হচ্ছে, তো এই ফোল্ডিংয়ের ফলে যে ফাংশনাল যে প্রোটিন তৈরি করছে, তো তাকেই আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। ওকে, এরপরে আমরা একদম ডিফারেন্ট টাইপের একটি স্ট্রাকচার দেখব, তো তাকেই আমরা বলবো কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে ম্যাক্সিমাম প্রোটিন কিন্তু এই টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মেই সে কিন্তু ফাংশনাল হয়, কিন্তু কিছু কিছু প্রোটিন আছে যারা কোয়াটারনারি ফর্মে প্রধানত তারা ফাংশনাল হয়। সুতরাং এবার আমরা যেটা দেখব, তো সেটাই হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, বা একে আমরা বলবো কোয়াটারনারি প্রোটিন। সুতরাং কোয়াটারনারি প্রোটিন, কোনো প্রোটিন আছে অনেকগুলো পলিপেপটাইড চেন একটা ফাংশনাল ইউনিট তৈরি করে, 2 or more পলিপেপটাইড চেন। এরা কি হবে, সুতরাং এরা প্রধানত অ্যারেঞ্জড উইথ ইন রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার। তার মানে কি, যেটা তোমাদেরকে বলছিলাম যে হিমোগ্লোবিনে ধরা যাক এরকম পলিপেপটাইড চেন আছে, আবার এই পলিপেপটাইড চেন আছে, এখানে 4টে পলিপেপটাইড চেন আছে। সুতরাং দুটো আলফা চেন আছে, আলফা 1 এবং আলফা 2, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বিটা 1 আছে এবং বিটা 2 আছে। তাহলে কি হচ্ছে, 2 বা তার বেশি পলিপেপটাইড চেন প্রধানত একটা অপরটা রেসপেক্টে অবস্থান করে, এবং এই পলিপেপটাইড চেনগুলো কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, এই জায়গাতে একটা স্পেশাল টাইপের ফোর্স কাজ করে, তো তাকেই আমরা বলবো হাইড্রোফোবিক ইন্টারাকশন। তাহলে বিভিন্ন পলিপেপটাইড চেনগুলো প্রধানত হাইড্রোফোবিক ইন্টারাকশন দিয়ে তারা নিজেদের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা পলিপেপটাইড চেনকে আমরা বলবো সাব ইউনিট। তাহলে প্রতিটা পলিপেপটাইড চেনকে আমরা কি বলবো, প্রতিটা পলিপেপটাইড চেনকে আমরা বলবো সাব ইউনিট। সুতরাং এই সাব ইউনিটগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হতে পারে, আয়নিক ইন্টারাকশন, হাইড্রোফোবিক ইন্টারাকশন ইত্যাদি ইন্টারাকশন দিয়ে প্রধানত এরা যুক্ত হতে পারে। এবং এই যে হিমোগ্লোবিন, তাহলে দেখতে পাচ্ছ হিমোগ্লোবিনে প্রধানত 4টে পলিপেপটাইড চেন থাকে, এবং এই 4টে পলিপেপটাইড চেন প্রধানত এই ডিফারেন্ট টাইপের ইন্টারাকশন দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এবং এক একটা পলিপেপটাইড চেন প্রধানত এরকমভাবে অবস্থান করে, নিজেদের মধ্যে প্রধানত ইন্টারাকশন করে তারা জেনারেলি অবস্থান করে। তো হিমোগ্লোবিন, যেটা তোমাদেরকে বলছিলাম যে হিমোগ্লোবিনের প্রধানত 4টে পলিপেপটাইড চেন এইভাবে থাকে, এবং হিমোগ্লোবিনের মধ্যে এই যে সাব ইউনিটগুলো, এগুলোকে প্রধানত আমরা বলবো গ্লোবিন চেন। তাহলে এটাই কিন্তু প্রোটিন পার্ট, সো দিস ইজ দ্য গ্লোবিন চেন, এবং এটাই কিন্তু প্রোটিন পার্ট। হিমোগ্লোবিনের পলিপেপটাইড চেন প্রধানত আলফা হেলিক্স, হিমোগ্লোবিনের ম্যাক্সিমাম এই যে পলিপেপটাইড চেনগুলো আছে এরা প্রধানত আলফা হেলিক্স ফর্মে থাকে। সুতরাং মেনলি এরা কেমন ফর্মে থাকবে, আলফা হেলিক্স ফর্মে এরা থাকবে, এবং এক্ষেত্রে সাব ইউনিট মানে হচ্ছে গ্লোবিন চেন। এবং তার সাথে সাথে হিমোগ্লোবিনের আরও একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে এদের যে সেন্টার আছে, এই সেন্টারে হিম পোর্শন থাকে, আয়রনযুক্ত হিম অংশ থাকে। তাহলে এখানে আয়রনযুক্ত হিম পোর্শন থাকে, তো এটা কিন্তু প্রোটিনের পার্ট নয়। সুতরাং এক্ষেত্রে আয়রন কন্টেনিং হিম গ্রুপ এক্ষেত্রে লেগে থাকে, এবং হিমোগ্লোবিন এর জন্যই রক্তের কালার কিন্তু রেড হয়, এবং সেই জন্যই একে আমরা ক্রোমোপ্রোটিন বলবো। সো হিমোগ্লোবিন ইজ অলসো নোন অ্যাজ ক্রোমোপ্রোটিন। তাহলে হিমোগ্লোবিন কিন্তু এক্ষেত্রে দেখো, অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন প্রধানত 4টে সাব ইউনিট দিয়ে তৈরি হয়, 2টো আলফা এবং 2টো বিটা চেন দিয়ে তৈরি হবে, এবং এই 2টো আলফা এবং বিটা চেন প্রধানত এরকমভাবে কোয়াটারনারি স্ট্রাকচারাল ফর্মে এরা প্রধানত অবস্থান করে। তো অ্যাডাল্ট হিমোগ্লোবিনে প্রধানত আমরা 2টো আলফা চেন এবং 2টো বিটা চেন দেখতে পাই। তো এগুলোই হচ্ছে প্রধানত লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার, এবং প্রোটিন বিভিন্ন রকমের কাজ করে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের প্রোটিন সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নেব। তাহলে আমরা প্রোটিনের স্ট্রাকচার দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে প্রোটিন কী দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেন দিয়ে। তো এবার আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে প্রোটিন কত রকমের হয়, তবেই কিন্তু আমাদের আলোচনা কমপ্লিট হবে। দেখো, আমি তোমাদেরকে যেটা বলবো যে কনসেপশন ক্লিয়ারেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োকেমিস্ট্রিতে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসেপশন ক্লিয়ারেন্স রাখা, শুধুমাত্র এনসিইআরটি পড়লেই হবে না, কিন্তু এনসিইআরটি থেকে তোমাদেরকে কিন্তু কনসেপশন ক্লিয়ার রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে দেখো যে প্রোটিন যে আছে, আগে প্রথমে তোমাদেরকে বলে দিই যে প্রোটিন এই শব্দটা প্রথম কিন্তু দিয়েছিলেন বিজ্ঞানে বার্জেলিয়াস এবং মাল্ডার। এবং এই যে 3D যে শেপ তোমাদেরকে যেটা বললাম যে প্রোটিনের এই যে 3D শেপ, তো একে প্রধানত বলা হয় কনফরমেশন। প্রোটিনের একে আমরা বলবো কনফরমেশন। আগে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই। তো প্রোটিন এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন যে সায়েন্টিস্ট, তিনি হলেন বার্জেলিয়াস। বার্জেলিয়াস প্রথম প্রোটিন শব্দটা ব্যবহার করেন,
এবং তার সঙ্গে সঙ্গে 3D স্ট্রাকচার, মানে এই যে 3D স্ট্রাকচার যেটা আমরা দেখলাম যে ম্যাক্সিমাম প্রোটিন এই যে 3D ফর্মে আছে, তো এই 3D স্ট্রাকচারকেই আমরা কি বলবো, কনফরমেশন। তাহলে 3D লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার, তো একেই আমরা বলবো কনফরমেশন। তাহলে প্রোটিনের কনফরমেশন মানে ক্ষেত্রে যে 3D স্ট্রাকচার আমরা দেখছি এটাই কিন্তু কনফরমেশন। এবং প্রোটিনের মধ্যে কিন্তু কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট থাকবে নাইট্রোজেন থাকবে এবং সালফার থাকবে। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কেবলমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দেখেছিলাম, কিন্তু প্রোটিনের মধ্যে নাইট্রোজেন এবং সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালফার। ডিএনএর মধ্যে আমরা কেবলমাত্র আমরা এক্ষেত্রে সালফার আমরা দেখতে পাই না, সেক্ষেত্রে ফসফেট দেখতে পাই, কিন্তু প্রোটিনের মধ্যে কিন্তু আমরা নাইট্রোজেন এবং সালফারকে আমরা দেখতে পাই। এবং এর সাথে সাথে দেখো জলের পরে আফটার ওয়াটার প্রোটোপ্লাজমের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে ম্যাক্রোমলিকুল থাকে তো সেটাই হচ্ছে প্রোটিন। এবং এই জায়গাতে দেখো কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য এনিম্যাল ওয়ার্ল্ড। টোটাল এনিম্যাল ওয়ার্ল্ডে সব থেকে বেশি যে প্রোটিনটা পাওয়া যায় তো তার নামই হলো কোলাজেন। এবং রুবিস্কো যাকে আমরা বলবো রাইবুলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ এবং অক্সিজেনেস, তো সেটা প্রধানত মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য হোল বায়োস্ফিয়ার। তো রুবিস্কোর কাজ একটু বলি। আরইউবিপি পিজি এর সঙ্গে যুক্ত হয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এবং এক্ষেত্রে এই এনজাইম কাজ করবে, রুবিস্কো এনজাইম কাজ করে, এবং প্রধানত ডার্ক রিয়াকশানের এটা হচ্ছে প্রথম রিয়াকশান। আবার যদি অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রুবিস্কো অক্সিজেনেস হিসাবে কাজ করে, এবং সেই জন্য রুবিস্কো একটা ডুয়েল এনজাইম, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন হোল বায়োস্ফিয়ার। তার মানে কি এটা একটা ফাংশনাল প্রোটিন। তো এই ফাংশনাল প্রোটিন তাহলে ডিফারেন্ট কাজ করছে। এবং প্রোটিনের বিভিন্ন রকমের প্রোটিন প্রধানত ডিফারেন্ট রকমের কাজ করে। এবার আমি সেটাই তোমাদেরকে বলবো যে কত রকমের প্রোটিন প্রধানত আমরা দেখতে পাই। দেখো প্রথম টাইপের যে প্রোটিন আছে তো তাকেই আমরা বলবো স্ট্রাকচারাল প্রোটিন। তো স্ট্রাকচারাল প্রোটিন মানে কি, এরা দেহের বিভিন্ন গঠন তৈরি করে, যেমন কোলাজেন এবং ইলাস্টিন। তাহলে কোলাজেন অ্যান্ড ইলাস্টিন এরা কিন্তু স্ট্রাকচারাল প্রোটিন। কোলাজেন এবং ইলাস্টিন প্রধানত স্ট্রাকচারাল প্রোটিন, এবং এই স্ট্রাকচারাল প্রোটিন প্রধানত ফাইব্রাস একটা নেটওয়ার্ক তৈরি করে। এনিম্যাল বিভিন্ন যোগ কলাতে আমরা এই কোলাজেন এবং ইলাস্টিনকে আমরা পাই। এছাড়া কেরাটিন, দেখো কেরাটিনও কিন্তু আমরা একটা স্ট্রাকচারাল প্রোটিন আমরা বলতে পারি কেরাটিন। তাহলে কেরাটিনকে কোথায় পাওয়া যায়? আমরা জানি যে কেরাটিনকে হেয়ারে পাওয়া যায়, নেলসে পাওয়া যায়, মানে আমাদের চুলে পাওয়া যায়, আমাদের নখে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে ফেদারে পাওয়া যায়, মানে পাখির পালক, সেটাও কিন্তু কেরাটিন দিয়ে তৈরি। এর সাথে সাথে হর্নস মানে শিং, তো শিংয়ের মধ্যেও কিন্তু আমরা কেরাটিনকে দেখতে পাই। এবং এর সাথে সাথে দেখো সিল্ক ফাইবার, দেখো সিল্ক ফাইবার যেটা আছে সেটা হচ্ছে ফাইব্রোইন, সুতরাং সিল্ক ফাইবার। তো সিল্ক ফাইবারও কিন্তু এক রকমের স্ট্রাকচারাল প্রোটিন। যেমন ইনসেক্ট এবং স্পাইডারের যে ওয়েব থাকে, সুতরাং কোনো ইনসেক্ট হয়তো জাল তৈরি করেছে অথবা স্পাইডার যে ওয়েব তৈরি করেছে, এগুলো সব যে প্রোটিন দিয়ে তৈরি হয়, তো সেই প্রোটিনের নামই হচ্ছে সিল্ক ফাইবার প্রোটিন। এরপরে যে প্রোটিন আছে সেটা হচ্ছে স্টোরেজ প্রোটিন, অর্থাৎ কিছু প্রোটিন প্রধানত সেলের মধ্যে স্টোর থাকতে পারে। তোমরা জানো যে ক্যাসেইন, ক্যাসেইন অফ দ্য মিল্ক, তো মিল্কের মধ্যে, দুধের মধ্যে যে স্টোরেজ প্রোটিন থাকে তো সেটা হচ্ছে ক্যাসেইন। তাহলে ক্যাসেইন হলো এক রকমের প্রোটিন, এটা প্রধানত দুধের মধ্যে থাকবে। তাহলে ক্যাসেইন ইন মিল্ক ইজ এ টাইপ অফ স্টোরেজ প্রোটিন। এছাড়া ওভ অ্যালবুমিন, ওভ অ্যালবুমিন তার মানে ডিমের মধ্যে যে অ্যালবুমিন থাকে, ওভ অ্যালবুমিন, ওভামের মধ্যে যে অ্যালবুমিন থাকে এটাও কিন্তু স্টোরেজ প্রোটিন ইন এগ, সুতরাং এটা হচ্ছে স্টোরেজ প্রোটিন। এবং এর সাথে সাথে গমেতে এক রকমের স্টোরেজ প্রোটিন থাকে, তো তার নাম হচ্ছে গ্লুটেলিন, সুতরাং এগুলো হচ্ছে স্টোরেজ প্রোটিন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাটালাইটিক প্রোটিন। তোমরা প্রত্যেকেই জানো যে এনজাইম, এনজাইম হচ্ছে ক্যাটালাইটিক প্রোটিন, কারণ বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশানকে এনজাইম কন্ট্রোল করে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম আছে, এই ডাইজেস্টিভ এনজাইমগুলো ফুডের মধ্যে, ধরা যাক এক্ষেত্রে কার্বোহাইড্রেট আছে, একটা বড় কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড আছে, এবং এর মধ্যে যে বন্ড আছে এই বন্ডের মধ্যে এনার্জি থাকে, রাইট? তো এনজাইম কি কাজ করবে? এনজাইম এই বন্ডকে ভেঙে দেবে এবং তার ফলে আমরা এনার্জি পাবো। তাহলে এনজাইম কিন্তু এক্ষেত্রে ক্যাটালাইটিক প্রোটিন হিসেবে কাজ করে। এর সাথে সাথে দেখো রেগুলেটরি প্রোটিন, কিছু কিছু প্রোটিন আছে বিভিন্ন মেটাবলিক রিয়াকশানকে কন্ট্রোল করে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে ইনসুলিন, তো ইনসুলিন হলো এক রকমের রেগুলেটরি প্রোটিন, এবং বিভিন্ন গ্রোথ হরমোন, তো গ্রোথ হরমোনের নেচার কিন্তু প্রোটিন নেচার, প্রোটিনাসিয়াস নেচার, তাহলে এটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন রিসেপ্টর,
যেমন সেলের মধ্যে ধরে যাক এটা প্লাজমা মেমব্রেন আছে এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে বিভিন্ন রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর কোনো হরমোনাল রিসেপ্টর হতে পারে অথবা নিউরোট্রান্সমিটার রিসেপ্টর হতে পারে, কোনো হরমোন প্রধানত এর সঙ্গে যুক্ত হয়, তাহলে এই যে রিসেপ্টর আছে এই রিসেপ্টরও কিন্তু প্রোটিন। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের একটা ফাংশন। কন্ট্রাকটাইল প্রোটিন তোমরা জানো যে স্কেলিটাল মাসেলে দু রকমের কন্ট্রাকটাইল প্রোটিন থাকবে, তাহলে স্কেলিটাল মাসেলে আমরা জানি যে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে, অর্থাৎ এরা সংকুচিত প্রসারিত হতে পারে। সুতরাং এগুলোই কিন্তু কন্ট্রাকটাইল প্রোটিন। সো অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন দে আর কন্ট্রাকটাইল প্রোটিন। এছাড়া প্রোটিন প্রধানত ডিফেন্সেও সাহায্য করে। আমরা প্রত্যেকে জানি যে গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকোপ্রোটিনিয়াস ইন নেচার, তাহলে এটা প্রধানত ডিফেন্সিভ ফর্মে কাজ করবে, ডিফেন্স সাহায্য করবে, বিভিন্ন জীবাণুর হাত থেকে প্রধানত আমাদের রক্ষা করে, তাহলে ডিফেন্সিভ ফাংশনে কিন্তু এক্ষেত্রে করে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে বিভিন্ন রোগের বিরুদ্ধে এরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ট্রান্সপোর্ট প্রোটিন, দেখো হিমোগ্লোবিনকে আমরা ট্রান্সপোর্ট প্রোটিন বলবো, তাহলে এটা হচ্ছে আয়রন কন্টেইনিং প্রোটিন, কারণ আমরা দেখেছিলাম যে হিমের মধ্যে আয়রন থাকে, তাহলে হিমোগ্লোবিন ইজ এ টাইপ অফ আয়রন কন্টেইনিং প্রোটিন। এটা প্রধানত O2 এবং CO2কে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করবে এই হিমোগ্লোবিন, এবং সেই জন্য হিমোগ্লোবিনকে আমরা ট্রান্সপোর্ট প্রোটিন বলবো। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রোটিনের ডিফারেন্ট টাইপের ফাংশন আমরা দেখলাম। এর সঙ্গে সঙ্গে দেখো, এর সঙ্গে সঙ্গে আরও কিছু ইনফরমেশান আমরা নেব। তো প্রথমেই যেটা আমরা দেখব তো সেটা হচ্ছে যে প্রোটিন প্রধানত দুটো মেন ক্যাটাগরির হয়, একটি হলো ফাইব্রাস প্রোটিন এবং আরও একটা গ্লোবিউলার প্রোটিন। তো ফাইব্রাস প্রোটিন মানে কি? ফাইব্রাস প্রোটিন মানে এরকম সুতোর মতো হবে, ঠিক আছে। গ্লোবিউলার প্রোটিন মানে গোলাকার হবে। এরকম যে ফাইব্রাস প্রোটিন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফাইব্রাস প্রোটিন আছে, তো সেই ফাইব্রাস প্রোটিন হচ্ছে কেরাটিন বা আলফা কেরাটিন, একে আমরা বলবো আলফা কেরাটিন। এবার আমি যে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার তোমাদের বললাম, যখন আমরা প্রোটিনকে আমরা দেখব তখন আরও লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে আলফা কেরাটিন আছে, এই আলফা কেরাটিনের প্রধানত দুটো আলফা হেলিক্স থাকে, তাহলে দুটো আলফা হেলিক্স থাকে, এবং এই আলফা হেলিক্স কিন্তু রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স, অর্থাৎ এই যে আলফা হেলিক্স আছে এটাও রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স, তার মানে এরকম টাইপের আলফা হেলিক্স। আবার এই যে আলফা হেলিক্স আছে তো এটাও কিন্তু রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স। এই দুটো আলফা হেলিক্স নিজেদের মধ্যে কয়েল করে থাকবে, কিন্তু সেই কয়েল কিন্তু লেফট হ্যান্ডেড হবে, রাইট। তাহলে এই যে আলফা কেরাটিন আছে, তো আলফা কেরাটিন প্রধানত আমরা কোথায় পাবো, কোন জায়গাতে আমরা আলফা কেরাটিন টাইপের আমরা প্রোটিন দেখতে পাই? আলফা কেরাটিন প্রধানত নখে থাকে, আমরা জানি যে নখের যে প্রোটিন সেটা আলফা কেরাটিন। হেয়ার থাকে, চুলেতে থাকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আমরা নেল, হেয়ার, তারপরে ক্লজে আমরা দেখতে পাবো, তার মানে বিভিন্ন এনিম্যালের যে নখ আছে সেই নখেতে আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো টার্টলের যে সেল থাকে, অর্থাৎ কোনো কচ্ছপের যে বড় যে তার যে কভারিং থাকে তাকে আমরা সেল বলবো, তো সেই সেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আলফা কেরাটিন থাকে। এরপরে যে প্রোটিন আছে ফাইব্রাস প্রোটিন, তো ফাইব্রাস প্রোটিন মানে কি বললাম, এরকম তন্তুময় অংশ, সুতোর মতো অংশ। সেকেন্ড টাইপের যে প্রোটিন আছে তো তার নাম হলো কোলাজেন, এবং কোলাজেন হচ্ছে সব থেকে বেশি প্রাপ্ত মোস্ট অ্যাবান্ডেন্ট এনিম্যাল প্রোটিন। এবং কোলাজেনের মধ্যেও কিন্তু তিনটে আলফা হেলিক্স থাকে, তার মানে কি আলফা হেলিক্স একটা সেকেন্ডারি স্ট্রাকচার, কিন্তু তিনটে আলফা হেলিক্স যখন কয়েলড হয়ে যাচ্ছে তখন একটা সফিস্টিকেটেড স্ট্রাকচার তৈরি করছে, একটা প্রোটিন তৈরি করছে, এবং তার নামই হচ্ছে কোলাজেন। তাহলে কোলাজেনের মধ্যে দেখো তিনটে আলফা হেলিক্স আছে, অর্থাৎ 1, 2, 3 তিনটে আলফা হেলিক্স আমরা দেখতে পাচ্ছি। কটা আলফা হেলিক্স? এটা একটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3, তিনটা আলফা হেলিক্স আছে। এবং এই প্রত্যেকটা আলফা হেলিক্সকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি তারা কিন্তু লেফট হ্যান্ডেড হেলিক্স, তার মানে গ্রিন কালারের যে হেলিক্স আছে সেটা লেফট হ্যান্ডেড, হোয়াইট কালারের যেটা আছে সেটা লেফট হ্যান্ডেড, ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু লেফট হ্যান্ডেড, বাট দ্য কয়েলিং আর রাইট হ্যান্ডেড। কিন্তু এদের মধ্যে যে কয়েলিং হবে সেই কয়েলিং কিন্তু রাইট হ্যান্ডেড হবে, মানে তিনটে হেলিক্স প্রধানত রাইট হ্যান্ডেড কয়েলিং করে প্রধানত এরা কোলাজেন তৈরি করে। তো কোলাজেন প্রধানত কোন কোন জায়গাতে আমরা দেখতে পাবো? কোলাজেন প্রধানত আমরা কার্টিলেজে দেখতে পাবো, বিভিন্ন যে তরুণাস্থি আছে তো কার্টিলেজে আমরা কোলাজেনকে দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে কোলাজেনকে আমরা বিভিন্ন টেন্ডনে দেখতে পাবো, অর্থাৎ দুটো অস্থির যে সংযোগস্থলে যে টেন্ডন তৈরি হয় সেখানে দেখতে পাবো, কোনো লিগামেন্টসে দেখতে পাবো। তো লিগামেন্টসের মধ্যে কোলাজেন থাকে, অনেক সময় কোলাজেন প্রোটিন ছিঁড়ে যেতে পারে, তন্তুময় প্রোটিন। এবং কর্নিয়ার অফ আই, তো কর্নিয়া অফ আইতে আমরা এই কোলাজেনকে দেখতে পাবো। কোলাজেন কিন্তু এনিম্যাল বডিতে সব থেকে প্রাপ্ত সব থেকে ম্যাক্সিমাম প্রোটিন। এরপরে যে প্রোটিন আছে তো তার নাম হচ্ছে সিল্ক ফাইব্রোইন, এবং সিল্ক ফাইব্রোইন প্রধানত কোথায় পাওয়া যায়? সিল্ক ফাইব্রোইন প্রধানত ইনসেক্ট এবং স্পাইডার যে ওয়েব আছে তো সেখানে পাওয়া যায়। তো সিল্ক ফাইব্রোইন
ইনসেক্ট অ্যান্ড স্পাইডার ওয়েবে পাওয়া যায়। সো ইনসেক্ট অ্যান্ড স্পাইডার ওয়েবে যে প্রোটিন পাওয়া যায় বা জালে যে প্রোটিন পাওয়া যায় তো তাকেই আমরা বলবো সিল্ক ফাইব্রোইন। এবং এক্ষেত্রে দেখো এই যে প্রোটিন আছে এরা কিন্তু বিটা শিট দিয়ে তৈরি হবে, তাহলে বিটা শিটের স্ট্রাকচার। তো সিল্ক ফাইব্রোইনে আমরা যে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার আমরা যেটা দেখতে পাবো তো সেটা হচ্ছে বিটা শিটের স্ট্রাকচার আমরা দেখতে পাবো। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে এখানে অ্যালানিন এবং গ্লাইসিনের পরিমাণ বেশি থাকে। তো এই প্রোটিনে অ্যালানিন এবং গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তাহলে সিল্ক ফাইব্রোইন যেটা ইনসেক্ট এবং স্পাইডার ওয়েবে দেখতে পাবো এটাও কিন্তু এক রকমের সিম্পল প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন। সিম্পল প্রোটিন এরা কিন্তু এক রকমের সিম্পল প্রোটিন, মানে শুধুমাত্র এরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ফাইব্রাস প্রোটিনের পরে আরও এক রকমের প্রোটিন আছে, তো তার নাম হলো গ্লোবিউলার প্রোটিন। দেখো গ্লোবিউলার যে সমস্ত প্রোটিন হয় সেগুলো কিন্তু অনেকটা গোলাকার হয়। তাহলে এই গ্লোবিউলার প্রোটিন কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচার, তাহলে এটাও কিন্তু এদের টার্সিয়ারি স্ট্রাকচার ইম্পর্টেন্ট, আর ফাইব্রাস প্রোটিনের কিন্তু আমরা দেখছি যে সেকেন্ডারি স্ট্রাকচার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু গ্লোবিউলার প্রোটিন স্ফেরিক্যাল হয় এবং টার্সিয়ারি স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট, এটা অনেকটা গোলাকার হয়। এর বাইরের দিকে প্রধানত হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড থাকে, যেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে এই গ্লোবিউলার প্রোটিনগুলো থাকে তাহলে বাইরের দিকে হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড থাকবে, অর্থাৎ জলের দিকে হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড থাকবে পলিপেপটাইড চেনের, আর এদিকে হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড ভিতরের দিকে থাকবে। তার মানে পলিপেপটাইড চেনের এমন ফোল্ডিং হবে, পলিপেপটাইড চেন ধরে যাক এইভাবে ফোল্ডিং হচ্ছে, রাইট? সুতরাং পলিপেপটাইড চেন ধরে নাও এইভাবে ফোল্ডিং হচ্ছে, তো এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে এগুলোকে হচ্ছে হাইড্রোফিলিক, আর ভিতরের দিকে যখন ফোল্ডিং হচ্ছে তখন সেটা হাইড্রোফোবিক হয়ে যাচ্ছে, রাইট? তাহলে হাইড্রোফিলিক পোর্শন বাইরের দিকে থাকবে এবং হাইড্রোফোবিক পোর্শন প্রধানত ভিতরের দিকে থাকবে। এবং অনেক সময় আমরা যদি এই প্রোটিনকে যদি আমরা হিট করে দিই তাহলে এরা কিন্তু কোয়াগুলেটেড হয়ে যায়। গ্লোবিউলার প্রোটিন অনেক সময় কোয়াগুলেটেড হয়ে যায়, যেমন মিল্ক প্রোটিন ক্যাসেইনের এরকম কোয়াগুলেশন ঘটে। এবং ডিফারেন্ট রকমের গ্লোবিউলার প্রোটিন আমরা তাহলে কোথায় দেখতে পাবো, তাহলে কোন প্রোটিনগুলো প্রধানত গ্লোবিউলার প্রোটিন হবে একটু দেখো। সমস্ত এনজাইম, অল এনজাইমস আর গ্লোবিউলার প্রোটিন, সমস্ত এনজাইম কিন্তু গ্লোবিউলার প্রোটিন হয়। এবং তার সঙ্গে সঙ্গে অ্যালবুমিন মানে ডিমের যে সাদা অংশ যেটাকে তাপ দিলে কোয়াগুলেশন হয়, তো সেই অ্যালবুমিন গ্লোবিউলার প্রোটিন। এর সাথে সাথে গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। এবং তার সঙ্গে সঙ্গে হিস্টোন, তো হিস্টোনও কিন্তু গ্লোবিউলার প্রোটিন। এবং গ্লোবিন অফ দ্য হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন দেখো, তো এক্ষেত্রে যে গ্লোবিন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে পলিপেপটাইড চেন থাকে তো তার নামই হচ্ছে গ্লোবিন। সুতরাং গ্লোবিন অফ হিমোগ্লোবিন এরাও কিন্তু গ্লোবিউলার প্রোটিন। মায়োগ্লোবিন, এই জন্যই এদের এইরকম নামকরণ করা হয়েছে গ্লোবিন। তাহলে মায়োগ্লোবিনও কিন্তু এক রকমের গ্লোবিউলার প্রোটিন। এছাড়া অ্যান্টিবডিও কিন্তু গ্লোবিউলার প্রোটিন। তাহলে সিম্পল প্রোটিন প্রধানত দুই রকমের হবে, বেসিস অফ দেয়ার ফর্ম। প্রথম যে ফর্ম দেখলাম তো সেটাই হচ্ছে ফাইব্রাস প্রোটিন। তো ফাইব্রাস প্রোটিন আলফা কেরাটিন, কোলাজেন, সিল্ক ফাইব্রোইন এগুলো সব হচ্ছে ফাইব্রাস প্রোটিন। আর গ্লোবিউলার প্রোটিন আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপের এনজাইম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন ইত্যাদি, এরা সবাই কিন্তু গ্লোবিউলার প্রোটিন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোটিনের একদম লাস্ট পার্ট, তো সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন মানে কি? এই টাইপের প্রোটিনে যে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকবে তাই নয়, এছাড়া অন্য কোনো কেমিক্যালও এক্ষেত্রে থাকতে পারে। যেমন প্রথম টাইপের যে কনজুগেটেড প্রোটিন দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ফসফোপ্রোটিন, তার মানে এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড থাকবে। তাহলে কোন প্রোটিন প্রধানত ফসফোপ্রোটিন? দেখো ক্যাসেইন অফ মিল্ক এটা কিন্তু ফসফোপ্রোটিন আমরা বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে ভাইটালিন অফ দ্য এগ ইয়ক, তাহলে ডিমেতে যে ভাইটালিন থাকে তো ভাইটালিন প্রোটিন ইয়কের মধ্যে যে থাকে তো সেটাও কিন্তু ফসফোপ্রোটিন। নিউক্লিয় প্রোটিন তাহলে কি হবে? নিউক্লিয় প্রোটিনে তার মানে কি প্রোটিনের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমরা যেটা দেখলাম ফসফোপ্রোটিনের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকবে, তাহলে এই জায়গাতে ফসফরিক অ্যাসিড থাকবে। আর নিউক্লিয় প্রোটিনের মধ্যে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। সুতরাং নিউক্লিয় প্রোটিনের এক্সাম্পল কি তোমরা প্রত্যেকেই জানো যে হিস্টোন। সুতরাং হিস্টোন ইজ এ টাইপ অফ নিউক্লিয় প্রোটিন। এছাড়া ক্রোমোজোম কিন্তু নিউক্লিয় প্রোটিন। রাইবোজোমও কিন্তু নিউক্লিয় প্রোটিন। আমরা জানি যে রাইবোজোম আরএনএ, এরকম আরএনএ এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন দিয়ে তৈরি। সুতরাং রাইবোজোম মানে হচ্ছে আরএনএ আর প্রোটিন, এছাড়া আর কিছু নয়। রাইবোজোম প্রধানত একটা পর্দা ছাড়া সেলুলার অর্গানেলি। সো দিস ইজ এ টাইপ অফ নিউক্লিয় প্রোটিন। লাইপোপ্রোটিন মানে কি? প্রোটিনের সঙ্গে যখন লিপিড থাকবে তখনই তাকে আমরা বলবো লাইপোপ্রোটিন। যেমন বিভিন্ন কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, দে আর লাইপোপ্রোটিন। আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ক্রোমোপ্রোটিন।
তো একটু ক্রোমোপ্রোটিন সম্পর্কে বলি। তো ক্রোমোপ্রোটিন জেনারেলি পিগমেন্টেড হয়, সুতরাং ক্রোমোপ্রোটিন কেমন হবে? ক্রোমোপ্রোটিন জেনারেলি সেটা পিগমেন্টেড হবে। যেমন হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিন হচ্ছে এক রকমের ক্রোমোপ্রোটিন, আয়রন কন্টেনিং এরা হচ্ছে প্রোটিন। এবং তার সঙ্গে সঙ্গে ফাইটোক্রোম, তো ফাইটোক্রোম উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত ফাইটোক্রোম থাকে। তোমরা জানো যে ফ্লাওয়ার প্রস্ফুটনে এটা অনেকটা সাহায্য করে ফাইটোক্রোম। এবং এর সাথে সাথে সাইটোক্রোম, দেখো সাইটোক্রোম প্রধানত রেসপিরেশনে হেল্প করবে। তো এরা সবাই কিন্তু ক্রোমোপ্রোটিন হবে, রাইট? তাহলে আমরা প্রোটিন সম্পর্কে আমরা ডিটেলসে আমরা দেখলাম, এবং আমি আবার বলছি যে এনসিইআরটিতে তোমাদের যেরকমভাবে দেওয়া আছে, তো সেগুলো মনে রাখতে গেলে কিন্তু এই কনসেপশন কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। সুতরাং প্রোটিনে তোমরা এই রকম সিকোয়েন্স মেনটেন করবে, প্রথমে অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার এবং টাইপ, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে লিখেছি, তো সেই পোর্শনগুলো। তারপরেই দেখো জুইটার আয়ন কাকে বলে কনসেপশন রাখবে, এবং পেপটাইড বন্ড কিভাবে তৈরি হচ্ছে। পেপটাইড বন্ড ডিহাইড্রেশনের মধ্যে দিয়ে তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ড যেমন ডিহাইড্রেশনের মধ্যে দিয়ে তৈরি হয়, তো পেপটাইড বন্ডও সেরকমভাবে তৈরি হয়। তারপরেই দেখো প্রোটিনের টাইপ, ডিফারেন্ট টাইপের প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, স্টোরেজ প্রোটিন ইত্যাদি ডিফারেন্ট টাইপের প্রোটিন। ফাইব্রাস প্রোটিন কাকে বলে, গ্লোবিউলার প্রোটিন কাকে বলে, সিল্ক, ফাইব্রোইন। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে এক্ষেত্রে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি লেভেল সিম্পলি পলিপেপটাইড চেন, এবং এটা ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচার, একটা লিনিয়ার স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার প্রধানত দুই ধরনের হবে, একটা আলফা হেলিক্স এবং তার সঙ্গে সঙ্গে বিটা সিট। এছাড়া কোনো একটা পলিপেপটাইড চেন যখন সেকেন্ডারি স্ট্রাকচারাল ফর্মে থাকে, তখন তার মধ্যে লুপ, বেন্ড, টার্ন এরকম ডিফারেন্ট টাইপের ফর্ম আমরা দেখতে পাই। সব থেকে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার, তো সেটাই হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। দিস ইজ দ্য ফাংশনাল স্ট্রাকচার অফ এ প্রোটিন। পলিপেপটাইড চেনের যখন ফোল্ডিং হবে, তখন যখন সেটা একটা উলেন, একটা গোলাকার যখন একটা স্ট্রাকচার তৈরি করে, তো তাকেই আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচারের কোন কোন ফর্ম আমরা বিভিন্ন প্রোটিনে আমরা দেখতে পাই? আলফা হেলিক্স দেখতে পাবো, বিটা শিট দেখতে পাবো, লুপ, বেন্ড ইত্যাদি দেখতে পাবো। এবং সবশেষে যে স্ট্রাকচার দেখলাম, তো সেটাই হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার। ডিফারেন্ট পলিপেপটাইড চেন, এক্ষেত্রে যখন অনেকগুলো পলিপেপটাইড চেন একসঙ্গে থেকে যখন একটা ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করবে, তো তখনই তাকে আমরা বলবো কোয়াটারনারি স্ট্রাকচার। যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টে পলিপেপটাইড চেন থাকবে, এবং প্রত্যেকটা চেনকে আমরা বলবো সাব ইউনিট, এবং এই 4টে সাব ইউনিট মিলেই তৈরি হবে একটি প্রোটিন, তো সেটাই হলো হিমোগ্লোবিন। ওকে, আশা করি তোমরা প্রোটিন সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো, কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি বারবার তোমাদেরকে বলছি, শুধুমাত্র এনসিইআরটি পড়লে হবে না, আরও কিছু ডিটেলসে তোমাদেরকে জানতে হবে, কারণ এনসিইআরটির বিভিন্ন টপিকসগুলো বা টার্মিনোলজিগুলো বুঝতে গেলে কিন্তু এই এক্সট্রা পোর্শনগুলোও তোমাদের আইডিয়া রাখতে হবে। এবং বিভিন্ন জায়গাতে এরকম নয় যে আমি সিলেবাসের বাইরে তোমাদেরকে বলছি, অ্যাকচুয়ালি তোমাদের বইতে দেখবে যে বিভিন্ন পোর্শনে প্রধানত এই সমস্ত টার্মিনোলজিগুলো তোমরা দেখতে পাবে। ক্রোমোপ্রোটিন, লাইপোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন কোনগুলো, তো এইগুলো সম্পর্কে কনসেপশন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণের জন্যই এগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। এরকম নয় যে আমি কোনো এক্সট্রা ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি, অ্যাকচুয়ালি কনসেপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ টাইপের এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে ইচ অ্যান্ড এভরি টপিক্সের কনসেপশন রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিটের জন্য ভাইটাল হবে, এবং তোমাকে এরকমভাবে মেন্টালিটি নিয়ে তৈরি হতে হবে যে তুমি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। সেইভাবেই কিন্তু তোমাকে বায়োলজির প্রিপারেশান নিতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আমরা লিপিড সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।